ক্রিকেটের বিভিন্ন বিষয়ে আমরা নাজমুল হাসান পাপনের যতটা সমালোচনা বা তাকে গালিগালাজ করি, ঠিক ততটা করা হয় না একজনকে। অথচ যদি অপরাধের বিচার করা হয় তাহলে আমার কাছে মনে হয়েছে নাজমুল হাসান পাপনের চেয়ে এই ভদ্রলোক বেশি অপরাধী। তারপরেও সেভাবে সমালোচনা হয় না। এখন হচ্ছে, তিনি হচ্ছে কে জানেন? ইসমাইল হায়দার মল্লিক বিসিবির পরিচালক হিসেবে আছেন। নাজমুল হাসান পাপনের ছত্র ছায়ায় তিনি গত প্রায় 10-12 বছর হলো আসলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের যে স্ট্রাকচারটা আছে সেটাকে একাই ধ্বংস করেছেন বা একাই খেয়ে ফেলেছেন বলা যায়। এবং তিনি নাজমুল হাসান পাপনের ছত্রছায়ায় করেছেন, এটা তো বিসিবি কেন্দ্রিক ভাবনা। যদি আমরা আরো বড় পরিসরে কথা বলি, সেটা হচ্ছে যে আসলে দুজনই নাজমুল হাসান পাপন এবং ইসমাইল হায়দার মল্লিক দুজনেরই আসলে শক্তির উৎস দরবেশ বাবা অর্থাৎ সালমান এফ রহমান। দুজনই বেক্সিমকোর কর্মচারী, একজন বিসিবির সভাপতি আর একজন বিসিবির পরিচালক। তো যেটা বলছিলাম যে এই যে তিনি একাই আসলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো বলি বা স্ট্রাকচার বলি ধ্বংস করে ফেলেছে, ক্রিকেটারদের উঠে আসার রাস্তাটা প্রায় বন্ধ করে ফেলেছে। কিভাবে করেছে সে নিয়ে আমার বন্ধু সেকান্দার আলী সমকালে চমৎকার একটি রিপোর্ট করেছে, সেখানে বিস্তারিত আছে। ওখান থেকে জানলাম, আগে থেকেই জানতাম, সেটি হচ্ছে যে তিনি 3টে স্তর মিলে 22টা ক্লাবের মালিক। চিন্তা করা যায় যে কেউ শুনলে হয়তো সাধারণ মানুষ বলবে বা 22টা ক্লাবের মালিক, অনেক টাকা আছে এবং তিনি ক্রিকেটের সেবাই করছেন। আসলে তিনি ক্রিকেটের সেবা করছেন না, ক্রিকেট থেকে তিনি টাকা ইনকাম করছেন এবং উল্টো ক্রিকেটটাকে ধ্বংস করছেন। কিভাবে ধ্বংস করছেন আপনারা জানেন যে মানে ম্যাচ ফিক্সিং এর যে ব্যাপারটা এই প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ লেভেলে অসংখ্যবার রিপোর্ট হয়েছে, ভিডিও রিপোর্ট হয়েছে, টিমগুলো কমপ্লেন করেছে, সে নিয়ে রিপোর্ট হয়েছে। কিন্তু বিসিবির এ নিয়ে কোনো হেলদোল নেই এবং তারা এটা মেনেই নিয়েছে যে এটা যেন হবে। অথচ এই রাস্তাগুলো দিয়েই এই মানে স্তরগুলো অতিক্রম করেই একজন ক্রিকেটার আসলে জাতীয় দলে উঠে আসে, সেই পথগুলো তারা ধ্বংস করে ফেলেছে। এটা হচ্ছে ক্রিকেটের ধ্বংস করে ফেলার। এবং এই যে 22টা ক্লাবের মালিক, এখান থেকে তিনি যেমন টাকা ইনকাম করছেন এবং ক্লাবগুলোকে নিয়ন্ত্রণ করছেন, সবচেয়ে বড় যে জায়গাটা মানে ভোট বাণিজ্য, একটা মানুষের হাতে যদি 22টা ভোট থাকে একটা অর্গানাইজেশনের, তাহলে কিন্তু তাকে মানে ধরে কে, ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায় এরকম অবস্থা। এটা শুধু আমি কয়েকটা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনের কথা বললাম, এর বাইরে প্রিমিয়ার লিগে তিনি তো আবাহনী লোক, যার ধরুন যে এই যে চ্যাম্পিয়ন হবে কোন দল প্রিমিয়ার লিগে বা সর্বোচ্চ পর্যায়ে, এগুলোও কিন্তু আসলে তার হাত দিয়ে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে সাকিব আল হাসান মানে আম্পায়ারিং নিয়ে ক্ষিপ্ত হয়ে স্টাম্পে লাত্তি মেরেছিলেন, ভেঙে ফেলেছিলেন, এই যে সেটা নিয়ে আলোচনা হয়েছিল। অর্থাৎ মানে টোটাল ক্রিকেট স্ট্রাকচারটাকে তিনি এক হাতে একাই ধ্বংস করেছেন। এখন শোনা যাচ্ছে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, গা ঢাকা দিয়েছেন, শোনা যাচ্ছে তিনি হয়তো দেশে নেই, দুবাইতে আছেন। তিনি আবার ফিরবেন কিনা জানি না। কিন্তু এই মানুষগুলোকে শাস্তির আওতায় আনা উচিত। শুধু আর্থিক দুর্নীতি বা একজনকে মেরে ফেলা এরকম ক্রাইমই ক্রাইম নয়, একটা দেশের খেলাধুলার স্ট্রাকচার যে ধ্বংস করতে পারে আসলে তাকে সর্বোচ্চ লেভেলের শাস্তিটা দেওয়া উচিত। যদি তাকে শাস্তি না দেয়া হয় তাহলে যেটা হবে, খুব বাজে একটা উদাহরণ হয়ে থাকবে যে যে যখন ক্ষমতায় আসবে তারা ক্ষমতার অপব্যবহার করে এই কাজগুলো করতেই পারে। অথচ যদি ইসমাইল হায়দার মল্লিকদের মানে শাস্তির আওতায় আনা যায়, শাস্তি দেয়া হয়, তাহলে কিন্তু পরবর্তীতে কেউ আর এই কাজ করার সাহস পাবে না। তাই আমার কাছে অনুরোধ, মানে আমার পক্ষ থেকে অনুরোধ বা সব ক্রিকেট প্রেমীদেরই অনুরোধ, জানি না বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে হয়তো ফারুক আহমেদ আসবেন, তিনি কতটা কি করতে পারবেন এই সময় জানি না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, তারা যেন আসলে এই মানুষগুলোকে শাস্তির আওতায় আনেন এবং আসলে একটা কি বলবো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলেই কিন্তু পরবর্তীতে এই খেলাধুলার সেক্টরটা অন্তত ঠিক থাকবে। তাছাড়া যদি আসলে শাস্তির আওতায় না আনা হয় তাহলে বাজে উদাহরণ হয়ে থাকবে। যারা আসবে তাদের ক্ষমতার অপব্যবহার করে এইভাবে, হয়তো আজ ইসমাইল হায়দার মল্লিক করেছে আমরা সমালোচনা করছি, পরে আরো অন্য আরেকজন ইসমাইল হায়দার মল্লিক জন্ম নেবে, তারা এই কাজটা করবে। আশা করি তাদের একটা একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে এবং দেশের খেলাধুলাকে অন্তত রক্ষা করবে।